আমি প্রান্তকুমার আচার্য। আমার পাশে আছে আমার আঙ্কেল ক্লোজ ওয়েলেশার প্রীতম ঘোষ। হ্যালো। আমি আঙ্কেলকে কিছু প্রশ্ন করতে চাই। আঙ্কেল, আপনি কি প্রস্তুত আছেন প্রশ্নগুলোর জন্য? ইয়া, ডেফিনেটলি। আচ্ছা, থ্যাংক ইউ। আঙ্কেল, আপনার কাছে জীবনের মানেটা কি? জীবন বলতে আপনি কি বোঝেন? জীবন, লাইফ। লাইফ। আরএনএ, ডিএনএ, ক্রোমোজোম, এইটাও জীবন। আবার আমাদের ক্যামেরা পাইলট, ওর কাছে জীবন হচ্ছে বহমান গতির মতো একটা ধারা। আর সদ্গুরুর কাছে জীবনের আসলে কোনো, ওনার বক্তব্যটা আমার কাছে খুব ভালো লাগছে, যে উনি বলছেন এভাবে যে জীবনের অ্যাকচুয়ালি কোনো মানে হয় না, জীবন নিজেই একটা সমৃদ্ধশীল বিষয়, এর মানে খুঁজতে যাওয়াটাও অর্থহীন একটা বিষয়। তবে যেহেতু ইন্ডিভিজুয়ালি এই প্রশ্নটা আমাকে করা হয়েছে, তা আমি এটার অ্যান্সারটা এভাবে দিতে পারি। আমার কাছে জীবন মানে কি? জীবন মানে আমার কাছে হচ্ছে প্রতি 10 বছর কিংবা 5 বছর পর পর আমাদের সাইকোলজিক্যাল মাইন্ড চেঞ্জ হয়, তখন আমাদের জীবনের মানেগুলো কিন্তু ভিন্ন হয়ে যায়। তো বর্তমান সময়ে দাঁড়িয়ে আমি বলতে পারি, বর্তমানে আমার সাইকোলজিক্যাল ব্রেন যেটা বলছে জীবন মানে এখন বর্তমানে আমার কাছে কি, সেটি হচ্ছে কোনো কিছুর গভীরে কোনো কিছু অন্বেষণ করা, যত পারা যায় তত পরিমাণে নলেজ গেদার করা, ইনফরমেশন গেদার করা, এবং কোনো কিছু শেখা। এই সবগুলির সম্মিলনের যেই ব্যাপকতা বা ব্যাপ্তিতা, সেটার পরিমণ্ডলের মধ্যে নিজেকে রাখাটাই হচ্ছে আমার কাছে জীবনের মানে। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। আরেকটি প্রশ্ন, জীবনে ভালো থাকার জন্য কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন আপনি মনে করেন? ভালো থাকার জন্যে সবচেয়ে কোনটি বেশি প্রয়োজন? হ্যাঁ, জীবনে পৃথিবীতে থাকার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে সুস্থ দেহ। ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে একটা মানে একটা বিউটিফুল বডি মিনস অ্যাস্থেটিকলি বিউটিফুল। আই এম নট টকিং দ্যাট কাইন্ড অফ থিং, আই এম টকিং সামথিং লাইক দিস, এ হেলদি বডি, টোন করা বডি, যে বডিতে হাঁটতে সুবিধা, দৌড়াতে সুবিধা, বা পাহাড়ে গেলাম সেখানে সুবিধা, ভুঁড়িওয়ালা প্যাট নয়, মেদ চর্বিযুক্ত বডি নয়। হ্যাঁ, তো যেটা দরকার সেটা হচ্ছে স্বাস্থ্য। প্রথমে হচ্ছে স্বাস্থ্য, এরপরে হচ্ছে সচ্ছলতা যখন আসবে, এর পরের ধাপে আসবে ক্রিয়েটিভিটি। যখন মানুষ সচ্ছল হয়, ক্ষুধা পেটে ক্রিয়েটিভিটি আসলে আসে না। যখন মানুষের পেট ভর্তি থাকে, যেমন তুমি যদি একটা খেয়াল করো, দেখবে ইউরোপের যে দেশগুলো, সেগুলোতে শিল্পচর্চা যেভাবে হয়, আমাদের এইখানে শিল্পচর্চা ওইভাবে হয় না। ওখানের কোনো একটা আর্টিস্টের কাজের যে মূল্যায়ন হয়, আমাদের দেশেটা হয় না। কারণ হচ্ছে অর্থনীতির সাথে শিল্পের একটা সামঞ্জস্যতা আছে। তো সচ্ছলতার বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। প্রথমে সুস্থ দেহ, সচ্ছলতা, আর্থিক সচ্ছলতা, এরপরে ক্রিয়েটিভিটি, এরপরে স্পিরিচুয়াল মাইন্ড বা পোস্ট মডার্ন থিঙ্কিং মাইন্ড, যেভাবে যায় আর কি। এটি হচ্ছে বিষয়, সুস্থ দেহ। নাইস, খুবই সুন্দর। বন্ধুত্ব মানেটা কি? বন্ধুত্ব মানে দ্য ফ্রেন্ডশিপ। বন্ধুত্ব মানে এক একজনের সাথে এক এক রকমের বন্ধু হয়, তো বন্ধুত্ব মানে বলাটা মুশকিল অ্যাকচুয়ালি। তবে জেনারেলাইজ করে যদি বলা হয়, তাহলে এটা বলা যায় যে যার সাথে তুমি থাকবে, ধরো তোমার সাথেও আমার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ, হ্যাঁ, এখন বন্ধু বলতে তুমি যেটা বলতেছো যে কেমন হইতে পারে, হ্যাঁ, তো বন্ধু এমন হইতে পারে যেমন যার সাথে আমি বন্ধুত্বটা করব, তার সাথে আমার একদম মন খোলাগুলি কথাবার্তা হবে, মানে কোনো কিছু বলতে দ্বিধাবোধ হবে না, কোনো ধরনের সৌজন্যবোধেরও দরকার নাই। হ্যাঁ, ইনফর্মালি আমরা অনেক কিছু বলবো এবং বলে খুব মজাও পাবো, সেটা গালি দিয়েও হোক, আদর করেও হোক, যেভাবে হোক। স্বার্থবিহীন একটা সম্পর্ক থাকাটাই হচ্ছে বন্ধুত্বতার একটা বিষয়।
তবুও সেটা সময়ে সময়ে চেঞ্জ হয়। থ্যাংক ইউ। খুবই সুন্দর। আক্ষেপ বলতে আপনি কি বুঝেন? আক্ষেপ বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আক্ষেপ বিষয়টাকে কিভাবে দেখি? আক্ষেপ হচ্ছে মনগত বিষয়। একটা কোনো একটা অবস্থায় সে পড়ে গেল, নেগেটিভ সাইন ওয়েভ যদি ধরি, তাহলে নেগেটিভ পালসের কথা যদি বলি, তো তখন তার ক্ষেত্রে যে নেগেটিভ ভাইবটা হয়, কোনো কিছু সে পেল না বা পাওয়ার ছিল তা হলো না, করার ছিল তা পারল না, এই ধরনের বিষয়গুলো যখন হয় তখনই এক ধরনের মানসিক অনুভূতি সৃষ্টি হয়, কিছু হরমোন রিলিজ হয় আমাদের ব্রেনে, তখন এক ধরনের দুঃখের একটা বহিঃপ্রকাশ হচ্ছে এই আক্ষেপ। সুন্দর, নাইস, থ্যাংক ইউ। মায়া জিনিসটা কি? মায়া, এটা ভেরি গুড কোয়েশ্চেন এবং ভেরি ক্রিটিক্যাল ইজি কোয়েশ্চেন টু অ্যান্সার। এটা এভাবে বলতে পারি, এটা সবচেয়ে আমার কাছে খুব সুন্দর লাগছে। বেশ কয়েকজনেরই আমি আসলে এটার মায়া নিয়ে কথা বলতে শুনেছি। এটার মধ্যে সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে সদ্গুরুর একটি বিষয়। উনি খুব ভালোভাবে 15 মিনিট থেকে 16 মিনিট বা 10 মিনিট থেকে 15 মিনিট মায়া নিয়ে কথা বলছেন। তো ওনার সাথে আমার ভাবনাটা মিলে গেল, তো যার কারণে আমিও এটা একই জিনিসটাই বলতে যাচ্ছি। সেটা হচ্ছে এই পৃথিবীতে এখন আমরা যা করছি, হ্যাঁ, একটা তুমি আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছো, আমি অ্যান্সার দিচ্ছি, হ্যাঁ, একটা পডকাস্টের মতো সেশন যাচ্ছে, কোনো একটা কাজের মধ্যে আমরা রয়ে গেছি এই পৃথিবীর মধ্যে, বা পৃথিবীর মধ্যে অনেক কিছু চলতেছে। ইসরায়েল ইস্যু চলতেছে, আমাদের দেশে অনেকগুলো ইস্যু চলতেছে, সামনে আরও ইস্যু চলবে। কিন্তু এই পৃথিবী থেকে তুমি যদি বের হয়ে আরেকটু দূরে যাও, চাঁদে যাও, তখন দেখবা সেখানে এনভায়রনমেন্টের চেঞ্জ। সৌরমণ্ডলে যদি তুমি টোটাল এইটুকুর মধ্যে থাকো, দেখবা সেখানে বিভিন্ন ঘটনাগুলো ঘটতেছে। এরপরে যদি তুমি তো আমাদের গ্যালাক্সির মধ্যে যাও, ইন্টো গ্যালাক্সির মধ্যে গেলে সেটার মধ্যে অনেক কিছু ঘটতেছে। আমাদের পাশের গ্যালাক্সির মধ্যে যদি যাও, অ্যান্ড্রোমেগা, তো সেটার মধ্যেও অনেক কিছু আসলে ঘটতেছে। এত কিছু যে ঘটতেছে আমাদের বাইরে, আমরা জানতেছি না বা বুঝতেছি না, বা তাকানোরও সুযোগ নাই। আমরা কোনো কিছুর মধ্যে আবদ্ধ হয়ে আছি। এই আবদ্ধ হয়ে থাকা বা কোনো কিছু নিয়ে মেতে থাকাটা, এটাই হচ্ছে মায়া, নাথিং এলস। থ্যাংক ইউ। আপনার কাছে ভালোবাসার সংজ্ঞাটা কি? ভালোবাসার সংজ্ঞাটা হচ্ছে এইরকম, ভালোবাসা তো অনেক ধরনেরই হয়। যেমন আমার গিটারের প্রতি আমার এক ধরনের ভালোবাসা আছে, হ্যাঁ, গিটারের কোনো যদি কিছু একটা হয় উল্টাপাল্টা, হ্যাঁ, তখন আমার বুকে চাপ লাগে, হ্যাঁ, এরকম একটা বিষয়। তো আর মানবিক ভালোবাসা, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, বাবা মায়ের প্রতি ভালোবাসা, বা নরনারীর ভালোবাসা বা প্রেম, যদি এই বিষয়টা নিয়েই সবাই জানতে চায়, এটা যদি বলতে চাই, তাহলে হচ্ছে ব্যাপারটা এইভাবে বলতে পারি, ভালোবাসা এক কেন্দ্রিক হইতে পারে, আবার দুই কেন্দ্রিকও হইতে পারে। আর প্রেম কখনো এক কেন্দ্রিক হয় না। দুইটা মানুষ কোনো কিছু আদান প্রদান করতেছে, সেটাই হচ্ছে প্রেম। আর একটা মানুষ ভালোবেসেই যাচ্ছে আর একটা মানুষ রেসপন্স করতেছে না, সেটা প্রেম নয়, কিন্তু ভালোবাসা, এক কেন্দ্রিক ভালোবাসা। আর আরেকটা মানুষ দুজনই প্রেমে আছে, দুজনকে ভালোবাসতেছে, এটা একটা নিখুঁত ভালোবাসার একটা বিষয় বলতে পারি। তবে নিখুঁত ভালোবাসা বলতে কোনো কিছুই নয়, কারণ কোনো কিছুই আসলে কনস্ট্যান্ট থাকে না। তবে দীর্ঘকালীন কোনো একটা সম্পর্ক যদি টিকে থাকে, সেটা একটা নির্দিষ্ট স্তরে গিয়ে পৌঁছে, আমরা সেটাকে ভালোবাসা বলতে পারি। হার্ভার্ড ইউনিভার্সিটির একটা রিসার্চে দেখা যায় যে সুখী ব্যক্তি কারা, তাদেরকেই বলা হয় যাদের দাম্পত্য জীবন অনেক দীর্ঘায়িত, তাদেরকেই চরম সুখী বলা হয়। আর স্পিরিচুয়াল জোনের মধ্যে যারা জেনের মধ্যে আছেন, নেপালের কিছু অংশের কিছু ভান্তেদের মাইন্ড বডি নিয়ে কাজ করা হয়েছিল,
তখন তাদের যে পালস পাইছিল ব্রেন ইলেকট্রোম্যাগনেটিক পালস, তখন বলা হয়েছিল যে অনেক সুখী ব্যক্তিদের মধ্যে ওনারাও পড়েন। তো এটাই হচ্ছে বিষয় আর কি। তো যত দীর্ঘায়িত হবে কোনো একটা সম্পর্ক ততই ভালোবাসা বাড়বে। আচ্ছা, ধন্যবাদ, খুবই সুন্দর আনসারটা পাইলাম। সচরাচর দেখা যায় পুরুষ সবসময় কান্না করে না। এখন আমার একটা জানার ইচ্ছে হচ্ছে, পুরুষ কখন কান্না করে? ভেরি গুড কোয়েশ্চেন। আমি কোয়েশ্চেনের অ্যান্সারটা দিচ্ছি। গাড়িটা যায়নি। আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন। পুরুষ কখন কান্না করে? পুরুষ যে কোনো সময় কান্না করতে পারে, এটাতে অবাক হওয়ার কোনো কিছু নাই। তবে সচরাচর পুরুষ আসলে কান্না খুব একটা করে না, লোকচক্ষুর আড়ালে করে। তবে কখন করে? সহজ উত্তর হচ্ছে যখন সে অসম্মানিত হয়, তখন অত্যন্ত পরিমাণে পুরুষ ইগো সেন্সিটিভ হয়ে যায় এবং অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। যখন এইটার পরিমাণ অনেক বেড়ে যায়, অসম্মানের পরিমাণ বা অপমানের পরিমাণ, অপমানিত হওয়ার পরিমাণ, অসম্মানের পরিমাণ, ডিসরেসপেক্ট যখন অনেক বেড়ে যায়, তখন পুরুষের কান্না হয়, তখন পুরুষ কান্না। আর মেয়েদের ক্ষেত্রে বিষয়টা একদমই ভিন্ন। মেয়েদের ক্ষেত্রে হয় কি, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে তারা যদি অ্যাটেনশান না পায় তখন তারা ডিসরেসপেক্টফুল তারা মনে করে। তাদের ক্ষেত্রে হচ্ছে অ্যাটেনশানের দরকার মেয়েদের ক্ষেত্রে। তো এটাই হচ্ছে বিষয়। পুরুষ যখন অপমানিত হয়, অসম্মানিত হয় দিন শেষে, তখন হয়তো পুরুষ কান্না করে বা কান্নার বিষয়টা তখনই ঘটে। এটা সাইকোলজিক্যাল বিষয় অ্যাকচুয়ালি। গুড আনসার, খুবই সুন্দর একটি উত্তর পেয়েছি। আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, ব্যর্থতা জিনিসটা কি? ব্যর্থতা জিনিসটা কি এটা বলতে পারি। হয়তো তুমি কোনো কিছু করতে গেছো, কিন্তু অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছ সেই কাজটার প্রতি, তো দেখা গেল সেই কাজটা তুমি করতে গিয়ে কোনো একটা টেস্ট দিতে গিয়ে সেই টেস্টটা ফেল করে গেছো। আচ্ছা, ক্র্যাক করতে পারো নাই, সেটা একটা ব্যর্থতা তুমি বলতে পারো। কিন্তু এতে পুরোপুরি জীবন আসলে কাউকে ব্যর্থ বানায় না, কারণ সেটা করতে গিয়ে তুমি অনেক কিছু তোমার শেখা হয়ে গেছে। ওটাও কিন্তু এক ধরনের অর্জন বা অ্যাচিভমেন্ট বা সফলতা, যেটা অন্য কোনো সফলতার কাজের ক্ষেত্রে তোমার কাজে লাগবে। তো মূলত ব্যর্থতা বলতে সরাসরি আমরা ডিরেক্ট বলতে পারি না কোনো কিছুকে, কারণ ব্যর্থতা করতে গিয়েও মানুষ অনেক কিছু শিখতে হয়। এটাই হচ্ছে বিষয়। নাইস। সুখ কাকে বলে? সুখ বিষয়টা কি? এটা কি সম্পূর্ণই কি মনের ব্যাপার নাকি অন্য কোনো ব্যাপার? আপনি আপনার ব্যক্তিগত মতামতটা অবশ্যই দিবেন। সুখ জিনিসটা কি? সুখ জিনিসটা হচ্ছে অবশ্যই মনোদৈহিক বিষয়। ধরো তোমার পা ভেঙে গেল বা হাত মচকায় গেল, কিন্তু তোমার শারীরিক কোনো সমস্যা তুমি ভুগতেছো যেটা পেইনফুল, তখন তোমাকে সুখী বলাটা আসলে আমার কাছে মনে হয় না এটা তুমি সুখী বোধ করবে। যখন তুমি দৈহিকভাবে তুমি ঠিক আছো, ইউ আর টোটালি ওকে, দেন মেন্টাল হেলথের বিষয়টাতে আসি। মেন্টালি ইউ আর ওকে, তখন সুখের বিষয়টা আসবে। কারণ এখানে যখন মানুষ সম্পূর্ণ বডিগতভাবে সম্পূর্ণ ঠিক থাকে, কিন্তু তার ব্রেন নিউরো ফাংশনের ক্ষেত্রে সেরোটোনিন, ডোপামিন, যে সুখী হরমোনগুলো, যে হরমোনগুলো নিঃসরণের কারণেই আমরা আসলে সুখ অনুভব করি। এটা অডিয়েন্সকে আসলে বলতেই চাচ্ছি যে আপনি এভাবে ভেবেই সুখী থাকেন তা নয়। আপনার ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোনিন এই হরমোনগুলো নিঃসরণ হয় বিধায় আপনি সুখ অনুভব করেন। তো এই হরমোনগুলোর কারণেই সুখের যে অনুভূতি সেটা আসলে হয়। তো এটাই হচ্ছে আসলে সুখের ব্যাপার। ভালো ভালো জিনিসগুলো যখন আমাদের মধ্যে ঘটে, তখন ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোনিন এগুলা নিঃসরণ হয়, তখন আমাদের ভালো লাগে, আমরা সুখ অনুভব করি, এক্সটেসি বা হ্যাপি মোমেন্টের মধ্যে যাই আর কি। নাইস নাইস। আশা জিনিসটা কি? আশা বলতে আমরা কি বুঝি?
ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। আশা জিনিসটা হলো এমন একটা বিষয়, এটা হচ্ছে একটা ড্রাইভিং ফোর্সের মতো। ভবিষ্যতে কোনো কিছু ভালো হবে বা ঘটবে এমন অনুভূতি থেকে যেই ধরনের অনুভূতির সৃষ্টি হয় সেটাই হচ্ছে আশা বলে আমরা ব্যক্ত করি আর কি। আর এটা হচ্ছে একটা ড্রাইভিং ফোর্স যা আমাকে আজকের দিন থেকে পরবর্তী দিন পর্যন্ত উদ্দীপ্ত করে রেখে সে ড্রাইভ করে নিয়ে যাবে, এটাই হচ্ছে আশা। নাইস নাইস, খুবই সুন্দর। শেষ একটি প্রশ্ন করব, লোভ জিনিসটা কি? লোভ জিনিসটা আমাদের প্রতিটা মানুষের মধ্যেই থাকে, এমন না যে সবাই একদম লোভবিহীন মানুষ, কোনো না কোনো লোভ তার আছে। হয়তো কারো চিনির প্রতি লোভ বেশি, হয়তো কারো টাকার প্রতি লোভ বেশি। যেটা বলতে পারি সেটা হচ্ছে কোনো কিছু পাওয়ার অতিরিক্ত আকাঙ্ক্ষা যেটা, সেটাটাই আসলে লোভ। কোনো কিছু মানে কখনোই এই ধরনের মানুষ অতিরিক্ত চাওয়া মানে বিষয়টা সহজ বাংলায় বলতে গেলে এরকম, আমি জিনিসটা পাচ্ছি, শুধু পাচ্ছি এরপরও আমার পাওয়াটা মানে পাওয়ার ইচ্ছাটা থামতেছে না, মানে আমি অতৃপ্ত রয়ে যাচ্ছি, এটাই হচ্ছে লোভ, অন্য কিছু নয়। থ্যাংক ইউ সো মাচ কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে এই উত্তরগুলো দেওয়ার জন্য। খুবই আমি আনন্দিত। আপনার কেমন লেগেছে? থ্যাংক ইউ সো মাচ আমাকে ডাকার জন্যে। দিও আই এম নট দ্য রাইট গাই টু অ্যান্সার দিস সামথিং লাইক দিস টাইপ অফ কোয়েশনস। সো থ্যাংক ইউ, নীলকেও থ্যাংকস আমাদেরকে অনেক কষ্ট করে আসলে এটা করার জন্যে, হেল্প করার জন্যে, রেকর্ড করার জন্যে। আর যেটা বলতে পারি সেটা হচ্ছে এই প্রশ্নগুলো খুবই ফিলোসফিক্যাল সাইকোলজিক্যাল কোয়েশ্চেন, তো এগুলো আসলে অ্যান্সার দেওয়াটা সহজ কথায় তুমি আর আমি সামনাসামনি এমনি বসে আড্ডায় দিয়ে দিতে পারা যায়, কিন্তু যখন সেটা রেকর্ডেড ভার্সনে যখন কোনো সোশ্যাল মিডিয়াতে যাবে সেটা একটু টাফ হয়ে যায়, মানে ঠিক মতো দেওয়াটা। আমি জানি না আমি আসলে কতটুকু ঠিকঠাক মতো বলতে পেরেছি, ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয়। আমি মানুষ, আমি ভুল করতেই পারি এবং ভুল আমার অনেক হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে টোটাল এই আয়োজনটা হচ্ছে জাস্ট একটা মজা করে একটা সেশন করা, এটাই, আর কোনো কিছু নয়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই।